আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় এইচএসসি আলিম এসএসসি প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আবার স্বাগতম টাইম ফর লার্নিং এর নতুন আরেকটি ক্লাসে। তো ভাইয়া, আজকে আমরা ক্লাস নিব বাংলা দ্বিতীয় পত্র। তো ভাইয়া, তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছে, তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তো এই সময়ে তোমরা বিগত 2 বছরে যারা বইটাকে একটু ছুঁয়েও দেখোনি, যারা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে প্যারা খাচ্ছ খুব, তাদের জন্য আমি আজকে এই ক্লাসটা তৈরি করেছি। তোমরা যদি আমার এই ক্লাসটা দেখো, তোমরা যদি আজকে বাংলা দ্বিতীয় পত্রের এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা 100% কমন পাবা তোমাদের বোর্ড পরীক্ষায়। এটা আমি 99% শিওর ভাইয়া। তো চলো বেশি কথা না বলে আমরা আজকের ক্লাস শুরু করি। তোমাদের সকলকেই স্বাগতম টাইম ফর লার্নিং এ। আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তো আজকে আমরা শিখব বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার জন্ম এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, উচ্চারণ, বানান, উপসর্গ, প্রকৃত প্রত্যয়, সমাস, বাক্যতত্ত্ব, প্রয়োগ অপয়োগ, বিচরণ। ওকে ভাইয়া, এইগুলাই থাকে তোমাদের টোটাল বাংলা যেই তোমাদের কারিকুলাম রয়েছে এবছর। তো এই বছরের কারিকুলাম হচ্ছে টোটাল এইটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা জানবো বাংলা ভাষার জন্ম এবং ব্যাকরণের আলোচ্য বিষয় কি। বিশ্বের সকল ভাষা পরিবার ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, অস্ট্রো এশীয় এবং দ্রাবিড়, এগুলো হচ্ছে ভাষার একটি পরিবার। এইগুলো থেকেই আমাদের পৃথিবীর সকল ভাষার জন্ম হয়েছে। তো চলো দেখা যাক আমাদের বাংলা ভাষা কোন পরিবার থেকে কিভাবে এসেছে। তো বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে, ইন্দো ইউরোপীয়। দেখো ভাই, এখানে কিন্তু রয়েছে, প্রথমে রয়েছে ইন্দো ইউরোপীয় পরিবার ভাষা। তো আমাদের ভাষা বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, তারপরে ভারতীয় আর্য থেকে প্রাকৃত, তারপরে হচ্ছে বাংলা। প্রায় 1000 বছর আগে ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়। তো ভাইয়া, এগুলো কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশনও খুব কাজে লাগবে। আমাদের দেখা যায় প্রতি বছরই পোলাপান কিন্তু হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের অ্যাডমিশনে খুব খারাপ রেজাল্ট করে এবং বেশিরভাগই ফেল করে। তো তোমরা ক্লাসটা আজকে আমরা বোর্ড কোয়েশ্চেন এটা আমরা এমনভাবে পড়বো আজকে, যাতে আমাদের তোমার হচ্ছে অ্যাডমিশনও কাভার হয়ে যায় এবং আমাদের বোর্ড পরীক্ষাটাও কাভার হয়ে যায়। তো সকলে মনোযোগ দিয়ে দেখো, এখানে আমি তোমাদের বাড়তি কোনো পড়া রাখি নাই, যা তোমাদের প্রয়োজন, যা তোমাদের দরকার, আমি সেইটুকুই রাখছি। তো প্রায় 1000 বছর আগে ভারতীয় প্রকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার জন্ম হয়। তো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার একটি প্রাচীনতম নিদর্শন, ব্যাকরণ যেটাকে বলা হয়। ওকে, চলো আমরা সামনে যাই। বাঙালি হিসেবে সর্বপ্রথম ব্যাকরণ বাংলা অর্থাৎ বাংলা ব্যাকরণ ভাষায় রচনা রচনা করেন রাজা রামমোহন রায়। অর্থাৎ রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণকে বাংলা ভাষায় রচনা করেন। এর আগে ইংরেজি, ফার্সি এসব ভাষায় আমাদের বাংলা ব্যাকরণ রচিত ছিল। ওকে, তার রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ওকে, রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ভাষায় ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এবং এই বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় সর্বপ্রথম কে রচিত করেন? রাজা রামমোহন রায়। ওকে, মনে থাকবে? তো চলো দেখা যাক ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয় মানে ব্যাকরণ কি নিয়ে মানে আলোচনা করে? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অর্থাৎ একটা অর্থপূর্ণ শব্দ কিভাবে তৈরি হয়? ধ্বনি থেকে শব্দ তৈরি হয়, শব্দ থেকে বাক্য তৈরি হয়, আর সেই বাক্যটা যখন অর্থ বোধক হয় তখনই সেটাকে ভাষা বলা হয়। আমরা তো প্রতিনিয়ত কত শব্দই করি কিন্তু তাকে অর্থবোধক। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যেরকম দেখো, আমার একটু খেয়াল করো। তোমরা কিছু বুঝতে পারলে, কিছু বুঝতে পারো না। যখন আমি যে কথা বলতেছি, এটা একটা অর্থবোধক কথা হচ্ছে। এখন তোমরা এটাকে বুঝতে পারতেছো, তাই বলা যায় এটা একটি ভাষা। তো ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ সমান সমান ভাষা। উচ্চারণ। তো ভাইয়া চলো আমরা এখন উচ্চারণ পর্ব শিখব। আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় এবং ব্যাকরণের সৃষ্টি আমাদের শেষ। এখন আমরা উচ্চারণ পর্বে চলে আসলাম। উচ্চারণ হচ্ছে বাংলা ব্যাকরণের ভিতরে সবথেকে সহজ একটা চ্যাপ্টার। অর্থাৎ আমরা একটা শব্দকে বানাম করে লিখি যেভাবে, সেই শব্দটাকে যেভাবে উচ্চারণ করি সেটাই আমাদেরকে লিখে দিতে হবে। যেরকম দেখো এখানে উচ্চারণ, তোমাদের আমি সিম্পল তোমাদের কিছু প্রশ্ন দিয়ে রাখছি এখানে, যে তোমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে কিভাবে উচ্চারণ থেকে প্রশ্ন থাকবে। দেখো, 1 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের উচ্চারণ থেকে। 1 নম্বর প্রশ্নে দুইটা থাকবে অংশ, ক এবং খ। তোমরা ক দিতে পারো বা খও দিতে পারো। ক নাম্বার থাকবে উচ্চারণ কাকে বলে, উদাহরণ সহ বর্ণনা করো। এখানে হচ্ছে তোমার বর্ণনামূলক। যদি এক্সামিনার চায় তোমাকে কয়েক নাম্বার তার মন মতো না হলে কেটেও দিতে পারে। এবং অথবা নিচের শব্দ থেকে 5টি শব্দের উচ্চারণ লেখো। অর্থাৎ এখানে 8টা শব্দ দেওয়া থাকবে, 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে।
ঠিক আছে, যেমন এই যে গরু, গরু এটা হচ্ছে বানাম গরু, কিন্তু আমরা উচ্চারণ করতেছি কেমনে, গয় ওকার হয়ে যাচ্ছে, তো এইভাবে লিখতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা খ নাম্বারটাই দেবা, কারণ এটা হচ্ছে ম্যাথের মতো, যদি সঠিক হয় তাহলে তোমরা 5-এ 5 পাবা, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তো দেখো পৃথিবীর বিভিন্ন জাতি রয়েছে, তাদের ভাষা যে রীতিনীতি মেনে উচ্চারণ করা হয় তাকেই উচ্চারণ বলে। আমরা একটা শব্দকে খাতায় লিখি একভাবে আর মুখে উচ্চারণ করি আরেকভাবে, যেমন পতি, এটা হচ্ছে আমরা খাতায় কিভাবে লিখি, প ত ঋষিকারতি পতি, কিন্তু এটাকে উচ্চারণ কেমনে কিভাবে করি আমরা, পতি, পয় করে প তস্কাতি পতি, জাস্ট এই যে উচ্চারণের অ্যান্সারটা হয়ে গেল। তারপরে চল, চল চল, কিন্তু আমরা যখন এটাকে উচ্চারণ করি তখন বলি চলো, এটাকে যখন আমরা খাতায় লিখি তখন হয় চল। যেমন নদী, নদীকে আমরা খাতায় যখন লিখি ন দয় দীর্ঘ দিল দিয়ে আমরা খাতায় লিখি, কিন্তু এটাকে যখন আমরা উচ্চারণ করি নদী, নয় ন দশকাদি নদী। দেখো ভাইয়া তোমরা পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবে, তোমরা হচ্ছে এরকম খুব করে পরীক্ষায় অ্যান্সার করবে 5টা শব্দের। ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে উচ্চারণ নিয়ে আর কথা না বলাই আমার মনে হয় ভালো, কারণ এটা বোঝার কিছুই নাই। অর্থাৎ আমাদের একটা শব্দ আমরা খাতায় লিখি যেভাবে, সেই শব্দটাকে আমরা উচ্চারণ যেভাবে করব সেটাই হচ্ছে উচ্চারণ, উচ্চারণ সেটা আমরা লিখে দিয়ে আসবো। দেখো প্রথমে একটা বানান, বানান পাশে লিখবা, তারপর উচ্চারণটা লিখে দিয়ে আসবা। এটা যদি তোমার 5টা লিখতে পারো 5-এ 5। এরপরে হচ্ছে বানান। আমরা বর্তমানে ভাইয়া আমাদের বাঙালি হিসাবে আমাদের একটা লজ্জা থাকা দরকার, কারণ আমরা নিজেরাই নিজেদের ভাষা বানানটা শুদ্ধভাবে লিখতে পারি না। আমাদের অনেক সময় রাস্তার পাশে সাইনবোর্ড, তারপরে গাড়ির সাথে লেখা ইত্যাদি কত লেখা, কত লেখায় কত হাজার হাজার বানান ভুল হয়, কিন্তু আমরা সেটার কোনো তোয়াক্কাই করি না। আমরা বলি স, পেটকার রসা একটা দিলেই হয়। আরে ভাই, যদি পেটকার রসা সর জায়গায় একটা দিলেই হতো তাহলে 3টা স কেন বানাইলো? রসিকার আর দীর্ঘিকার যদি এক জায়গায় একটা ব্যবহার করলেই হতো, তাহলে রসিকার আর দীর্ঘিকার 2টা কেন বানাইলো? আসলে চলো আমরা আজকে এই ক্লাস, এই বানানের এই জিনিসটা আমরা 5 মিনিটে বুঝবো। এটা নিয়ে তোমাদের 2 বছর অনেক মাথা ঘামাইছো ভাইয়া, অত কঠিন না এগুলা। তো চলো আমরা এগুলা আজকে খুব সহজভাবে বুঝবো। তো দেখো বানান থেকে 2 নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নে। তো কিভাবে থাকবে, 2 নাম্বারও 2টা অংশ থাকবে। অর্থাৎ বানান কাকে বলে, এটা হচ্ছে তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বার, আর খ নাম্বার হচ্ছে নিচের যে কোনো 5টি বানান শুদ্ধ করে লেখো। অর্থাৎ 8টা বানান দেওয়া থাকবে, যে কোনো 5টি বানান শুদ্ধভাবে লিখবে। ওকে, তো চলো আমরা বানান শুরু করি, বানানের অধ্যায়। তো বাংলা বানানকে 5 ভাগে ভাগ করা যায়। তো বাংলা বানানকে কয় ভাগে ভাগ করা যাবে দেখো, 5 ভাগে, তৎসম, অতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 ভাগে বাংলা বানানকে ভাগ করা হয়। তো চলো ভাই, তৎসম কাকে বলে আমরা দেখি। সংস্কৃত ভাষা থেকে যে ভাষা এসেছে তাকে তৎসম শব্দ বলে। অর্থাৎ সংস্কৃত ভাষা কি, যেমন তোমার সাধু ভাষা যেটাকে বলা হয়, সাধু ভাষা বলতে সংস্কৃত ভাষা, ভাই এটা তো বুঝোই, যেরকম আমরা রাত্রে বলি রাত্রি, তারপরে স্ত্রীকে বলি গিন্নি। তো এরকম এই সকল ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। তো দেখো সংস্কৃত ভাষার বানাম আমরা কিভাবে লিখবো। রস্য ই, রস্য উ, রস্য ই, রস্য উ ব্যবহার হবে কখনো দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ ই, এই দীর্ঘ ই ঠির্ঘ ই এই ঝামেলা তোমার কখনোই তৎসম শব্দে ব্যবহার হবে না। অর্থাৎ তৎসম শব্দে সব সময় তুমি রস্যই রস্য, রস্যই রস্য, অর্থাৎ এটা ব্যবহার করবে। যেমন কিংবদন্তি, আমরা আগে লিখতাম কিভাবে, অনেক জায়গায় লেখা আছে কিংবদন্তি, কিন্তু এটা হচ্ছে ভুল বানাম, এটার সঠিক বানাম কি, কয় রসিকার হবে, কিংবদন্তি। ওকে, তারপরে এবং ওমো, ওমো এর পরিবর্তে অং হবে। আমরা আগে বাংলা লিখতাম হচ্ছে এই অ দিয়ে, এই অং দিয়ে লিখতাম, কিন্তু আমাদের বাংলা হবে এই অং দিয়ে। ওকে, তো তৎসময় আমরা কি বুঝলাম, যেখানে তুমি কনফিউজ হবা, দীর্ঘিকার দেবা না রসিকার দেবা তৎসম শব্দে, সেখানে তোমার রসিকার দিয়ে দেবা, তোমার বানান কেউ কাটতে পারবে না। এবং যেখানে তুমি কনফিউজ হবা, রসুকার দেবা না দীর্ঘকার দেবা, সেখানে তুমি রসুকার দিয়ে দেবা হচ্ছে তৎসম শব্দে, তোমার এই বানান কেউ কাটতে পারবে না। ওকে, দেখো এখানে দেওয়া আছে বাংলা, এটা ভুল বানান, এটার সঠিক বানান হচ্ছে বাংলা। এবং দ্বিত্ব শব্দ হবে না। দ্বিত্ব শব্দ কি ভাইয়া, যেমন একটা শব্দ 2বার হবে না, যেমন ঊর্ধ্ব, উ ধন্যকে ধ, র, ঊর্ধ্ব, এটা হবে না। দেখো দ্বিত্ব শব্দ অর্থাৎ একই শব্দ 2বার হবে না। তৎসম শব্দে একই শব্দ 2বার হবে না, একই শব্দ 2বার হওয়াকে বলে দ্বিত্ব। যেমন দেখো ঊর্ধ্ব, এটা হচ্ছে ভুল বানান, এটা সঠিক বানান হচ্ছে ঊর্ধ্ব। ওকে, যদি তৎসম শব্দের আগে পরে কিছু যোগ করি তাহলে সেটা হয়ে যাবে রসিকার। যেমন প্রাণী, যেমন প্রাণী, প্রাণী এটা হচ্ছে ভুল, এটার আগে দেখো আমরা প্রাণী, এটা পরে আমরা বিদ্যা যোগ করেছি, সেজন্য এটা হয়ে যাবে রসিকার। এই প্রাণী ছিল শুধু দেখে ছিল, এটা দীর্ঘিকার। যখন আমরা এটার আগে পরে একটা শব্দ যোগ করলাম, যখন এটা ছিল প্রাণী তারপর যোগ করলাম বিদ্যা, তখন সেটা রসিকার হয়ে যাবে। ট, ঠ, ট, ড, এটা হচ্ছে ট বর্গীয় শব্দ। ট, ড, ড, ঢ, এগুলো হচ্ছে ট বর্গীয় শব্দ। ট বর্গীয় শব্দের আগে দন্ত্যে ন হবে ভাইয়া, ট বর্গীয় শব্দের আগে দেখো এই দন্ত্যে ন হবে। যেমন কণ্ঠ,
র, রি, অর্থাৎ র বর্ণীয় যতগুলো শব্দ রয়েছে রেপ, র, র, এর পরে এই ন হবে, কখনো মূর্ধন্য হবে না। আমাদের কোন ন হবে তোমরা দেখতে পারছো ভাইয়া? ওকে, এবার আমরা অতৎসম শব্দে চলে যাই। এগুলো ছিল সংস্কৃত ভাষার। এবার অতৎসম শব্দ কি? এটা তো বোঝাই যায়। অতৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দের পরিবর্তিত রূপ, অর্থাৎ যেগুলো সংস্কৃত শব্দ না সেগুলোই হচ্ছে অতৎসম শব্দ। তৎসম শব্দ সংস্কৃত, অতৎসম শব্দ সংস্কৃত না। সং সংস্কৃত শব্দের পরিবর্তিত রূপ সেগুলোকে অতৎসম বলে। সকল সময় ন হবে। দেখো এখানে হতো এই ন, আর অতৎসম শব্দ হবে এই ন। ওকে, তারপরে 3 নাম্বার হচ্ছে তদ্ভব শব্দ। যে শব্দগুলোতে সংস্কৃত ভাষা অর্থাৎ তৎসমাস থেকে পরিবর্তন হয়ে ধাপে ধাপে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলি। যেরকম অগ্নি, অগ্নি থেকে আগুন, এগুলোকে আমরা তদ্ভব শব্দ বলে থাকি। ওকে, তো এগুলোর বানামে তোমরা রসিকার দিবা, আর তৎসম শব্দের বানানটা ফলো করবা, তাহলে হয়ে যাবে তদ্ভব অতৎসমতে। এগুলোতে অতৎসমতে শুধু তোমার নর জায়গায় এই ন হবে, আর এছাড়া এ অগ্নি এগুলোতে তোমরা তৎসম শব্দের ফলো করবা। এবার আমরা দেশি শব্দ লিখি। যে শব্দগুলো প্রাচীন বাংলার আদিবাসী বা স্থানীয় ভাষা থেকে এসেছে সেগুলোকে আমরা দেশি শব্দ বলি। যেগুলো আমাদের আদিবাসী অর্থাৎ বাংলা ভাষার প্রাচীনতম ভাষা যেগুলা, সেগুলোকে আমরা দেশি শব্দ বলি, যেগুলো আমরা যে ব্যবহার করে থাকি বা যে ভাষায় আমি তোমাদের সাথে কথা বলতেছি। যদি কোনো বানানের উচ্চারণে ইও হয় তাহলে তার শেষে দীর্ঘিকার হবে। যেমন ভারতীয়, দেখো এখানে ইও, ইও একটা উচ্চারণ হয়েছে সেজন্য তর উপর দীর্ঘিকার হয়েছে। যদি উচ্চারণে আলি হয় তাহলে রসিকার হবে। যেমন মিতালি, দেখো এখানে আলি, মিতালি, মিতালি আলির মতো একটা উচ্চারণ আছে সেজন্য এখানে রসিকার হয়েছে। এবং যদি শব্দের উচ্চারণে তোমার হচ্ছে ইও হয় তাহলে তোমার দীর্ঘিকার হবে, আলি হলে রসিকার হবে। যদি প্রথমটা দীর্ঘিকার হয় তাহলে দ্বিতীয়টাও দীর্ঘিকার হবে। যেমন শ্রমজীবী, দেখো প্রথমটা, এগুলো হচ্ছে দেশি বানানের নিয়ম। এটা কিন্তু তোমার তৎসম বা তদ্ভব শব্দের বানান নয়, এটা হচ্ছে তোমার দেশি শব্দ বানানের নিয়ম। দেখো শ্রমজীবী প্রথমটা দীর্ঘিকার হয়েছে, দ্বিতীয়টাও দীর্ঘিকার হয়েছে। এবং সকল ক্রিয়াপদের বানানে ন ব্যবহার হবে। এখন ক্রিয়াপদ কাকে বলে? যেই শব্দগুলোকে কাজ করা বোঝায়, যেমন আমি খাই, যাই, এগুলো হচ্ছে ক্রিয়া। তো এই শব্দগুলোর পদের বানানে সবসময় এই ন ব্যবহার হবে, কখনোই ওই ন ব্যবহার হবে না, মূর্ধন্য ব্যবহার হবে না, দন্ত্য ন ব্যবহার হবে। ওকে, যে শব্দগুলো, এবার আমরা বিদেশি শব্দ অর্থাৎ দেশি শব্দ বাদে যেগুলো বিদেশি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, আমাদের দেশটা তো অনেক অনেক দেশ শাসন করে গেছে, তো ইংরেজ, ফার্সি, উর্দু, হিন্দিগুলো মিলেই জিলেই আমাদের দেশে অনেক ভাষা রয়ে গেছে যা আমরা রেগুলার ব্যবহার করি কিন্তু আমরা বুঝতে পারি না। তো যে শব্দগুলো অন্য দেশ বা ভাষা যেরকম আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি থেকে এসেছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। বিদেশি শব্দের বানামে, দেখো ভাইয়া, বিদেশি শব্দের বানামে সকল সময় এই তিনটা জিনিস হবে। যেমন স, দন্তের স, তালিবর্ষা এবং ন হবে, কখনোই পেটকারো স হবে না। দন্তের স, তালিবর্ষা, ন হবে, এবং এই যে মধ্য হবে, সরি ভাইয়া, দন্ত ন হবে, এবং হচ্ছে বর্গীর জ হবে, কখনোই ওই জ হবে না। দেখো ভাইয়া, এই তিনটা শব্দ তোমরা সকল সময় হচ্ছে বিদেশি বানানে ব্যবহার করবে। যেমন জাহাজ, স্টাডি। ওকে, সাধারণ বানাম অর্থাৎ সম্মানসূচক বাক্যে আমরা সব সময় পেটকারো স ব্যবহার করব। আমরা কি করব ভাইয়া? সম্মানবাচক শব্দে আমরা সকল সময় পেটকার স ব্যবহার করব, এবং যেখানে ত দেখব সেখানে আমরা স ব্যবহার করব। অর্থাৎ যদি আমরা কোনো জায়গায় কোনো বানানে ত উচ্চারণ এই ত হয় তাহলে আমরা সেখানে স হলে আমরা এই ত ব্যবহার করব, সরি ভাইয়া, ত হলে আমরা স ব্যবহার করব, দন্তের স ব্যবহার করব। এরপর ভাইয়া চলো উপসর্গ। উপসর্গ নিয়ে তোমরা সকলেই প্যারা খাও, অনেক প্যারা খাও, প্রচুর প্যারা খাও। আমরা 5 মিনিটে উপসর্গ ক্লিয়ার করব। তো বাংলার সকল শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। আমাদের কিন্তু বানান পর্ব শেষ, বানান ওইগুলাই ছিল আলোচনা। তোমরা একটু আবার যদি না বুঝে থাকো একটু পিছে টেনে দেখে নেবে। আর তোমরা তো যেহেতু আমাদের লাইভ ক্লাস করতেছো না, যে আমি তোমাদের ধরে ধরে জিজ্ঞাসা করবো যে কোথায় বুঝতেছো না, যার কারণে তোমাদের কমেন্ট হলো একমাত্র ভরসা। তোমরা কমেন্টে বলে যাবা ভাইয়া আমি এই জায়গায় বুঝি নাই, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সেই জায়গাটা বুঝাই দিব। যদি সমস্যা জটিল হয় তাহলে আমি একটা পুনরায় ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানাই দিব, কোনো সমস্যা নাই ভাইয়া। আর আমি তোমাদের এইভাবে পিডিএফ আকারে ক্লাস নিচ্ছি যাতে তোমরা এগুলো আবার পিডিএফ আকারে প্রিন্ট করে নিজেরা বাসায় বসে স্টাডি করতে পারো, সেজন্য তোমাদের এইভাবে আমি ক্লাসটা নিচ্ছি। এটা তোমাদের খুবই সুবিধা হয়। আর যারা আমাদের এই পিডিএফটা তোমরা পাবে হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, আমাদের ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে নক দিয়েও তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো উপসর্গ। বাংলার সকল শব্দকে 3 ভাগে ভাগ করা যায়।
উৎস বিবেচনায় অর্থাৎ কোথা থেকে এসেছে, এবং গঠন বিবেচনায় শব্দটা কিভাবে গঠন করতে হবে, এবং পদ বিবেচনায় শব্দটা কোন পদ, এই 3 ভাগে ভাগ করা যায়। ওকে, বাংলা সকল শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। উৎস বিবেচনায়, এবার আবার উৎস বিবেচনায় বাংলা শব্দকে 4 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 4 প্রকার, যেমন তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম সংস্কৃত, তদ্ভব কি তাও বলেছি, দেশি কি তাও বলেছি, বিদেশি কি তাও বলেছি। ওকে, তারপর আমি উদাহরণ দিয়ে রাখছি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে। তৎসম যা সংস্কৃত ভাষাকে বলে, তদ্ভব অঞ্চল ভেদে ভাষার ব্যবহার হয়, যেমন আমাদের অঞ্চলে এক ভাষা, আমাদের চিটাগাং আরেক ভাষা, আবার নোয়াখালীতে আরেক ভাষা, এটা হচ্ছে তদ্ভব, অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার বিভিন্ন প্রকার, রূপ, ভাষার বিভিন্ন রূপ। দেশি অর্থাৎ নিজের দেশের ভাষা, যেটা ন্যাশনাল ভাষাকে বলা হয়। বিদেশি ভাষা যা বাইরের দেশের ভাষা। ওকে, বাংলা ভাষাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন মৌলিক এবং সাধিত। অর্থাৎ মৌলিক শব্দ কাকে বলে ভাইয়া? মৌলিক শব্দ হচ্ছে যে শব্দ ভাঙা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। সাধিত শব্দ হচ্ছে যে শব্দ ভাঙা যায়, তাকে সাধিত শব্দ বলে। বাংলা শব্দকে পদ হিসেবে গঠন করার জন্য আমরা 8 ভাগে ভাগ করি। বাংলা শব্দকে আমরা গঠন করার জন্য পদ হিসাবে গঠন করার জন্য আমরা 8 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। ওকে, বিশেষ্য কি? নামবাচক, বিশেষণ গুণবাচক, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে বসে, যেটাকে আমরা ইংরেজিতে প্রোনাউন বলি। ক্রিয়া হচ্ছে কাজ করা বোঝায়, ক্রিয়া বিশেষণ অর্থাৎ কাজের দোষ গুণ বোঝায়, এবং অনুসর্গ অনুসর্গ শব্দের মাঝে বসে। সাত, যোজক, দুইটা শব্দকে জোড়া লাগানোর জন্য মাঝে যেটা বলে, আমরা ইংরেজিতে যেটাকে বলি সেটা হচ্ছে যেমন তোমার এ অ্যান্ড, উইয়েট, তারপরে হচ্ছে ইত্যাদি, দা, এগুলাকে যোজক বলে। এবং 8 নাম্বার হচ্ছে আবেগ, অনুভূতি প্রকাশ, ভাব প্রকাশ করে, এটাকে বলে আবেগ। এটা হচ্ছে 8 প্রকার পদ বিবেচনায়। ওকে, উপসর্গ এমন শব্দকে বলে যার নিজের কোনো অর্থ নেই। উপসর্গ কাকে বলে ভাইয়া? এমন শব্দকে বলে যার নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে বসে অর্থ প্রকাশ করে। তো আমরা কি বুঝলাম? উপসর্গ হচ্ছে এমন একটি শব্দ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে বসে নিজের একটি অর্থ প্রকাশ করে, তাকে আমরা উপসর্গ বলি। যেমন অনা, আমি যদি শুধু অনা বলি, তোমরা কি কোনো অর্থ বলতে পারবা? এটার কি কোনো অর্থ আছে অনার? কিন্তু যখন আমরা অনার সাথে হার যোগ করি, তখন শব্দটা মিলে কি হয়? অনাহার। তখন কিন্তু এটা একটা অর্থবোধক শব্দ হয়। তো এটাকেই বলে উপসর্গ। তো এটার উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অনা। আর এটার সাথে আমরা যোগ করলাম কি? হার। তো দুটোটা মিলে হলো অনাহার। এখানে হার একটা ভিন্ন হার, অর্থাৎ বিভিন্ন একটা শব্দ। হার কিন্তু, আমি যদি শুধু হার বলি, এটা কিন্তু একটা অর্থবোধক শব্দ হয়, কিন্তু অনা যদি আমি বলি, এটা কিন্তু কোনো অর্থবোধক শব্দ হয় না। তার জন্য অনা, এটা হচ্ছে উপসর্গ। ওকে, তো উপসর্গ নতুন অর্থ তৈরি করে, অর্থের পূর্ণতা এবং অর্থের সম্প্রসারণ ও সংকোচন করে, ও অর্থের পরিবর্তন ঘটে। দেখো, হার কিন্তু আমরা গলার হার বুঝি, যখন অনাহার বুঝি তখন আমরা কি দুর্ভিক্ষ বুঝি। অনাহার অর্থাৎ অনাহারে আছে। দেখো এখানে কিন্তু অনা অনা কিন্তু হারের সাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করলো, নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করলো, এবং শব্দটার অর্থকে আর একটু বৃদ্ধি করলো। তো এটাকে বলে উপসর্গ। তো এটা এই লাইনের অর্থ হচ্ছে এটাই। তো বাংলা উপসর্গ মোট 21টি। তোমরা কিভাবে বুঝবে পরীক্ষায় একটা শব্দ দেখে যে এটা বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ, নাকি এটা দেশি বা বিদেশি উপসর্গ? তো সেজন্য আমি তোমাদের এখানে দিয়ে রাখছি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, যেমন অ, আনা, আজ, আগ, আট, আ, আট, আন, আর, ইতি, উত, কত, কুনি, প্রতিবিভর, রাম, শশা, সুহা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। এগুলো যদি কোনো শব্দের আগে যদি এইগুলো দেখো, তাহলে সেটা বুঝবা বাংলা উপসর্গ। এবং তৎসম উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দূর, বি, অধি, সু, পরি, প্রতি, অতি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ, উত, এগুলো যদি কোনো শব্দের আগে দেখো, তাহলে বুঝবে সেই শব্দটা হচ্ছে তোমার তৎসম উপসর্গ। আর বাকি এগুলো বাদে যতগুলো শব্দ কোনো শব্দের আগে দেখবা, এগুলো বাদে যদি কোনো শব্দ দেখো, সেগুলো সব হচ্ছে তোমার বিদেশি উপসর্গ। এবং তোমাদের সব থেকে বিদেশি উপসর্গের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ উপসর্গ হচ্ছে ফার্সি উপসর্গ, যেটা তোমাদের অ্যাডমিশনও খুব কাজে লাগবে এবং তোমাদের বোর্ড পরীক্ষায়ও খুব কাজে লাগবে। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি, যেমন নিম, ফি, কার, দরনা, বদ, বর, কম, ব, বে। এগুলো হচ্ছে কোনো শব্দের আগে দেখলে বুঝবা এটা হচ্ছে ফার্সি উপসর্গ। নিচের শব্দগুলো থেকে কোনটা কোন উপসর্গ নিজে নিজে বের করে দেখো। তোমাদের জন্য এখানে প্র্যাকটিস করার জন্য আমি কিছু উপসর্গ আহ যুক্ত শব্দ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো বের করবা কোনটা কোন উপসর্গ। দেখো এখানে কিন্তু এই যে প্রগতি, গতি একটা হচ্ছে আলাদা শব্দ। এই প্রো আমি কি বলছিলাম? এই দেখো প্রথমেই তৎসমর প্রথমেই রয়েছে প্রো, তার মানে এটা হচ্ছে তৎসম উপসর্গ। এভাবে তোমরা বের করবা, বের করে বাসায় প্র্যাকটিস করবা। তো এই ছিল আমাদের উপসর্গ।
তো উপসর্গ দেখো ভাইয়া কত সোজা, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু আরেকটা শব্দের আগে বসে নতুন একটা অর্থ প্রকাশ করে, অর্থের সম্প্রসারণ করে, তাকে উপসর্গ বলে, শেষ উপসর্গ। এবার আমরা প্রকৃত প্রত্যয়, খুব সোজা। তো ভাইয়া খুব মনোযোগ, তোমাদের কাছে আমি অ্যাটেনশন চেয়ে নিচ্ছি, কারণ অ্যাটেনশন না দিলে ভাইয়া বুঝবা না। তো চলো ভাইয়া আমরা প্রকৃত প্রত্যয় বুঝি। তো একটা শব্দকে ভাঙার পরে সেটার প্রথম অংশ হয় প্রকৃত এবং দ্বিতীয় অংশ হয় প্রত্যয়। তো চলো আমরা এই ছাতার মাথা বাদ দিয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখি। দেখো এখানে বাঘ যোগ আ সমান সমান হচ্ছে বাঘা। তো এই বাঘাকে আমরা প্রকৃত প্রত্যয় যখন করি তখন বাঘ যুক্ত আ। তো এটার প্রথম এই বাঘ হচ্ছে প্রকৃত, আর এই দ্বিতীয়টা হচ্ছে প্রত্যয়। ওকে ভাইয়া, আমরা সকলে বুঝতে পারছি। তো প্রত্যয় এর আলাদা কোনো অর্থ নেই এবং শব্দের ভিত্তিকে প্রকৃত বলে। দেখো এই যে বাঘ, বাঘ এটার কিন্তু আলাদা একটা অর্থপূর্ণ শব্দ হয়, কিন্তু এটা হচ্ছে যে কি তোমার কি বলে, উপসর্গের মতো, উপসর্গের মতো আমি যদি তোমাকে বলি তুমি কিছু বুঝতে পারবা, এটার কোনো অর্থ নাই। তো প্রত্যয়, তো প্রত্যয়ের সেটাই বলছে, প্রত্যয়ের আলাদা কোনো অর্থ নেই। আর প্রত্যয়কে শব্দের সরি ভাইয়া, আর প্রত্যয়ের কোনো অর্থ নেই, কিন্তু এই যে প্রকৃতর অর্থ আছে, এবং প্রকৃতকেই শব্দের ভিত্তি বলে, অর্থাৎ এই প্রকৃতির উপর, এই প্রকৃত বাঘের উপর ভিত্তি করেই তোমার এই মূল শব্দটা হবে বাঘ যুক্ত আ সমান সমান বাঘা। ওকে, চলো সামনে যাই। প্রকৃত বা শব্দের ভিত্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই দেখো এই শব্দ, এই প্রকৃতটাকে অর্থাৎ এই শব্দের ভিত্তিটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখি কি কি। একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে ধাতু। শব্দ আর একটা ধাতু। অর্থ, অর্থ হচ্ছে শব্দ একটা ধাতু। প্রকৃত দুই প্রকার, যথা কৃত এবং তদ্ধিত। তো যদি কোনো শব্দে কাজ বা ক্রিয়া বোঝায় তাহলে তাকে কৃত বা ধাতু বলে। দেখো এই ধাতুকেই কৃত কৃত বলে, আর তদ্ধিত শব্দ এগুলো একই। তো আমরা ধাতুটা নিয়ে আজকে বুঝবো, কারণ এই ধাতুটাই হচ্ছে এটা বোঝার সব থেকে মূল আর কি। তো ধাতু, ধাতু কাকে বলে ভাইয়া? যদি আমরা এই যে প্রকৃতে যদি যে বাঘ, এটা কি কোনো কাজ কাজ বোঝায়? এটা কোনো কাজ বোঝায় না। যদি এখানে কোনো কাজ করা শব্দ বোঝায় তখন সেটা হবে ধাতু। তো দেখো কৃত প্রত্যয়কেই ধাতু বলে, আর কৃত প্রত্যয় এর শুরুতে রুট চিহ্ন ব্যবহার করতে হয়, অর্থাৎ কৃত প্রত্যয়কে আমরা ধাতু বলি, ধাতুর শুরুতে আমাদের রুট চিহ্ন ব্যবহার করতে হয়। দেখো এখানে তোমাদের একটা আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো ক্রি যোগ অনীয়, করণীয়। দেখো এটা কিন্তু একটা ক্রিয়া, ক্রিয়া মানে কি আমি বলেছিলাম, কাজ কাজ কর্ম করা বোঝায়, সেটাকে বলে ক্রিয়া। তো দেখো এখানে ক্রি এটা একটা ধাতু, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃত, প্রকৃতর এখানে এখানে ক্রি দিয়া কাজ বোঝাচ্ছে, তাই এটা শুরুতে একটা রুট চিহ্ন ব্যবহার করতে হবে। রুট যদি না দাও তাহলে সুন্দর করে কেটে দিবে তোমাদের এক্সামিনাররা। তো কৃত প্রত্যয় এর কিছু নিয়ম, তো চলো আমরা এই কৃত প্রত্যয়ের কিছু নিয়ম আমরা জেনে নেই। শব্দের শেষে যদি উচ্চারণ হয় অক, আমরা প্রত্যয় দেব অক, অর্থাৎ এই যে করণীয়, এখানে যদি দেখো এখানে যদি বলা হয় করণক, তাহলে এখানে হবে, এখানে তোমরা শুধু তোমরা প্রকৃতটা একটু মুখস্থ করবে, আর তোমরা শব্দের উচ্চারণ অনুযায়ী তোমরা এই যে প্রকৃতটা যে প্রত্যয়টা বসিয়ে দিতে পারবে। শব্দের শেষে উচ্চারণ হয় অক, আমরা প্রত্যয় হিসেবে দেব অক। প্রত্যয় কোনটাকে বলছিলাম ভাইয়া? এই শব্দটাকে বলা হয় প্রত্যয়। ওকে, যদি নিয় হয়, নিয় উচ্চারণ হয় শব্দের শেষে, তাহলে অনিয় হবে। দেখো ভাইয়া এখানে কিন্তু এই যে দেখো এটার দ্বিতীয় নাম্বারটার উদাহরণ এখানে দেখো, ক্রি যোগ অনিয়, এটা হচ্ছে ক্রি হচ্ছে একটা কৃত প্রত্যয়, আর অনিয় অনিয় হচ্ছে এটা প্রত্যয়। তো করণীয় দেখো করণীয় একটা অনিয় উচ্চারণ হচ্ছে, তাই আমরা প্রত্যয় কি দিয়েছি? অনিয়। তো এভাবে তোমরা বসিয়ে দিবে। যদি তা হয় তাহলে ত্রিশ হবে, যদি মান উচ্চারণ হয় তাহলে শান্স হবে, আর যদি শব্দের শেষে যা যে উচ্চারণ হয় তাহলে প্রত্যয় হবে জ, আর যদি অয় উচ্চারণ হয় তাহলে প্রত্যয় হবে অল। ত, তত্ত, তন্দ, দদ্দ, গদ্ধ যদি উচ্চারণ হয় শেষে তাহলে প্রত্যয় হবে ত। যদি তি, তিক্তি, তি, দি, জি উচ্চারণ হয় তাহলে প্রত্যয় হবে তি। অন উচ্চারণ হলে প্রত্যয় হবে অন। অন্ত উচ্চারণ হলে প্রত্যয় হবে অন্ত। ইমা উচ্চারণ হলে প্রত্যয় হবে ইমন্ত। প্রকৃত প্রত্যয় তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? দেখো ক্রিয়াযুক্ত অর্থাৎ ধাতুযুক্ত যেই তোমার প্রকৃতগুলো থাকবে সেগুলোর আগে যেরকম রুট চিহ্ন ব্যবহার করতে হবে, যেমন গম তপ্তব্য, গন্তব্য। দেখো ভাইয়া গন্তব্য, গন্তব্য, বন্তব্য। দেখো ভাইয়া এখানে কিন্তু আমরা একটা তব্য তব্য জ্ঞান পেয়েছি, সেজন্য আমরা তব্য দিয়েছি, এবং গমের আগে আমরা রুট চিহ্ন দিয়েছি। যেমন ক্রি, কর যোগ নিয়, করণীয়, এই যে একটু আগে বুঝলাম, এটা আর বুঝবো না। এবার পাঠ যুক্ত ক, পাঠক, পাঠককে আমরা ভাঙলে পাঠ যুক্ত ক সমান সমান পাঠক। সেই জন্য আমরা দেখো পাঠ এটা একটা একটা ক্রিয়া না, পাঠ মানে কি করা, পাঠ করা, আমি একটা করা একটা কাজ না। তো দেখো পাঠের আগে আমরা রুট চিহ্ন দিয়েছি, এর ঠোক
ক ক থাকলে ক হবে, তাই আমরা ক দিয়ে দিলাম প্রত্যয়। এবার তদ্বীপ প্রত্যয়, এতক্ষণ আমরা তো বুঝলাম কৃত প্রত্যয়, এখন তদ্বীপ প্রত্যয় বুঝি। তদ্বীপ প্রত্যয় এর কিছু নিয়ম। যদি শব্দের শেষে উচ্চারণ এ হয় তাহলে প্রত্যয় হবে ইও, ইক উচ্চারণ হলে প্রত্যয় হবে ইক, এবং এও উচ্চারণ হলে প্রত্যয় হবে এও। অব উচ্চারণ হলে প্রত্যয় হবে অব, বি উচ্চারণ হলে প্রত্যয় হবে বিন, এবং বান উচ্চারণ হলে প্রত্যয় হবে বান, মান উচ্চারণ হলে প্রত্যয় হবে মান, চর্য উচ্চারণ হলে প্রত্যয় হবে জ, এবং ত ত এটা কিন্তু ত ভাইয়া, এটা আবার তোমরা বুঝো না। ত উচ্চারণ হলে ওকে, জ ফালা উচ্চারণ হলে সেখানে উচ্চারণ হলে যেমন কার্য, এটা এরকম যদি থাকে তাহলে আমাদের সেখানে প্রত্যয় জ দিতে হবে, এবং জ থাকলে আমাদের স হবে। ওকে, ত ফলা বা জ থাকলে আমাদের স দিতে হবে। ইল উচ্চারণ হলে প্রত্যয় আমাদের ইল হবে। ইত্ত তয় তত্ত্ব উচ্চারণ হলে আমাদের প্রত্যয় তন্নগে ব হবে। দেখো ভাইয়া, এখানে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু প্রকৃত প্রত্যয় দিয়ে রাখছি, তোমরা এটাকে প্রথমে ভাঙবা, এই শব্দটাকে প্রথমে ভাঙবা, তারপরে তোমরা দেখবা প্রকৃত কি এবং প্রত্যয় কি। ওকে ভাইয়া, এই শব্দটা উচ্চারণ অনুযায়ী তোমরা প্রত্যয় বসাই দেবা। তারপর এটা যদি ক্রিয়ার মতো থাকে, ক্রিয়া যে কার্য, এটা কিন্তু ক্রিয়া, দেখো কার্য, দর্পণ, এগুলো হচ্ছে ক্রিয়া। তারপরে যে তাবুক, ত্যাগ, তারপর যুদ্ধ, এই যে যুদ্ধ এটা একটা করা, এগুলো হচ্ছে ক্রিয়া। এগুলা তোমাদের সেভাবেই তোমাদের একটু প্রকৃত দেখতে হবে। তোমরা এভাবে এগুলো একটু প্র্যাকটিস করবা, এবং তোমাদের বিগত 10 বছরের তোমরা প্রকৃত প্রত্যয় যদি প্র্যাকটিস করো, তোমরা 100% তোমরা বোর্ড কোয়েশ্চেনে কমন পাবা, এবং তোমার অ্যাডমিশনও ভালো হবে। তো ভাইয়া চলো আমরা এখন সমাজ পড়বো। সমাজ ভাইয়া খুব সোজা, তোমরা এগুলো নিয়ে খুব প্যারা খাইছো গত 2 বছর। সমাজ আসলে আমরা ক্লাস 7 থেকে সমাজ নিয়ে প্যারা খাইতাছি, আমরা জাস্ট 5 মিনিটে আজকে সমাজ শিখবো। সমস্ত পদকে ভেঙে যেই পদগুলো পাওয়া যায় তাকে সমাস বা সমসমান পদ বলে। যেমন অর্থাৎ সমস্ত পদ কোনটাকে বলে, একটা শব্দকে ভাঙার পরে যেই শব্দগুলো পাওয়া যায় তাকে বলে সমসমান পদ, আর যেই শব্দটাকে ভাঙা হয় তাকে বলে সমস্ত পদ। দেখো এখানে সিংহ, সিংহ হচ্ছে সমস্ত পদ, এবং সিংহকে ভাঙার পরে আমরা যেটাকে পাই সেটাকে বলে সমসমান পদ। দেখো সিংহকে, সিংহাসন এই শব্দটাকে আমরা ভাঙলাম, কি হয়, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, এবং সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে সমসমান পদ। এই সমসমান পদের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রথম পদ, একটা হচ্ছে পরপদ, আরটা হচ্ছে মাঝপদ। এটা তোমাদের না জানলেও চলবে, তোমরা শুধু জানো সমসমান পদে দুইটা পদ আছে, একটা হচ্ছে প্রথম পদ, একটা দ্বিতীয় পদ। ওকে, সমাস মূলত 6 প্রকার, যথা কর্মধারায় সমাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমি 3 স্টার দিয়ে রাখছি। দন্ত সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। তো কর্মধারায় সমাস, কর্মধারায় সমাজের পর পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ কর্মধারায় সমাজের পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদ কোনটাকে বলে ভাইয়া, দেখো সমসমান পদের শেষে যেই শব্দটা থাকে সেটাকে বলা হয় পরপদ। পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং কর্মধারায় সমাজে সমসমান পদের মাঝে যে থাকবে, যেমন নীল, নীল যে আকাশ সমান নীল আকাশ, নীল আকাশকে ভাঙার পর হয়েছে নীল যে আকাশ, তো এখানে পরপদ আকাশ, আকাশ এটা হচ্ছে প্রধান পদ, অর্থাৎ আকাশ যদি না বলি তাহলে অতটা প্রকাশ হয় না, অর্থাৎ পরিপূর্ণ হয় না, সেজন্য আমরা আকাশ বলছি, এটা হচ্ছে অর্থের প্রাধান্য, পরপদ এই অর্থটা প্রাধান্য পেয়েছে, এবং মাঝে দেখো যে হয়েছে। কর্মধারায় সমাজ মোট 5 প্রকার। এখন কর্মধারায় সমাজ আমাদের মোট 5 প্রকার: মধ্য পদলোপী সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস, দ্বিগু ধারায় সমাস, দ্বিগু কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাস এবং অবমিত কর্মধারায় সমাস খুবই ভাইয়া গুরুত্বপূর্ণ। যে সমাজের মাঝ পদ বৃদ্ধি পায়, অর্থাৎ মূল শব্দ উচ্চারণে যে শব্দ আসে না কিন্তু সমান করতে গেলে সে শব্দ আসে, তাকে মধ্যপদলোপী শব্দ বলে। দেখো সিংহাসন, এখানে কি তোমার চিহ্নিত, চিহ্নিত এই শব্দটা এসেছে, কিন্তু যখন আমরা সিংহাসনকে ভাঙছি তখন এই চিহ্নিত শব্দ আসে, সেজন্য মধ্যপদ একটু বৃদ্ধি পাইছে, সেজন্য এটাকে আমরা মধ্যপদলিপি সমাজ বলি, মধ্যপদলিপি সমাজ বলি। যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে আমাদের পৃথিবীর, সেই নিয়মকেই উপমান কর্মধারায় সমাজ বলে, এবং উপমান কর্মধারায় সমাজে প্রথম পদকে বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়, অর্থাৎ প্রথম পদ নামবাচক হবে এবং পরপদ বিশেষণ হবে, এবং মাঝে ন্যায় বা মত থাকবে। যেমন দেখো বরফ শুভ্র, বরফের ন্যায় শুভ্র, এটা একটা নিয়ম, একটা নিয়ম, বরফের নিয়ম, অর্থাৎ বরফের মতো শুভ্র, সেজন্য দেখো বরফের ন্যায় শুভ্র বলছিলাম, মাঝে নিয়ম ন্যায়, ন্যায় অর্থাৎ ন্যায় বা মত থাকবে মাঝে, সমসমান পদের মাঝে দেখো ন্যায় বা ন্যায় আছে, এবং প্রথমটা হচ্ছে নামবাচক শব্দ, বরফ একটা জিনিসের নাম, অর্থাৎ প্রথমটা বিশেষ্য
নামবাচক থাকবে, পরপদ থাকবে বিশেষণ এবং মাঝে থাকবে ন্যায়, ন্যায় মতো, এই দুইটার একটা থাকবে। তারপর কোনো একটা জিনিসের সাথে তুলনা করা কিন্তু সেটা কখনো সম্ভব না, সেটাকে বলে অভিহিত কর্মধারয় সমাস। যেমন সিংহ পুরুষ, পুরুষ কি কখনো সিংহ হয়? যেমন এটা যেমন হয় না, অর্থাৎ একটা জিনিসের সাথে তুলনা করা কিন্তু সেটা বাস্তব না, সেটাকে বলা হয় আমাদের অভিহিত কর্মধারয় সমাস। যেমন পুরুষ সিংহের ন্যায়। ওকে, এখানে আমরা ন্যায় দিব। ওকে, সমসমান পদের মাঝে রূপ এই শব্দটি থাকবে, অর্থাৎ আমাদের যখন সমসমান পদে আমাদের রূপ এই শব্দ থাকবে। যেমন আকাশের রূপ গঙ্গা, আকাশ কি কখনো গঙ্গার মতো হতে পারে? দেখো এখানে রূপ রূপ রয়েছে, তো এই রূপ দেখে আমরা বুঝবো এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাজের পূর্ব পদ সংখ্যাবাচক বিশেষণ হয়, পরে এগুলি ছাতার মাথা বাদ দেওয়া, অর্থাৎ যেই সমাজে আমাদের সংখ্যাবাচক শব্দ বোঝাবে সেগুলি হচ্ছে আমাদের দ্বিগু কর্মধারয় সমাস। যেমন যে ভুবন, অর্থাৎ ত্রিভুবন, ত্রিভুবন এখানে হচ্ছে 3 ভুবনকে বলা হয় ত্রিভুবন। তো দেখো যে ভুবন এখানে একটা সংখ্যা বোঝাইছে, সেজন্য এটা হচ্ছে দ্বিগু সমাজ। দ্বিগু সমাজের কিছু তোমার হচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দ যেমন পঞ্চ, সপ্ত এগুলো হচ্ছে ব্যবহার করা হয়। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস যে সমাজের পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রধান পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন মা ও বাবা, দেখো মা বাবা কিন্তু দুইজনের পরিপূরক, একটাকে ছাড়া আরেকটার অর্থ প্রাধান্য পায় না, সেজন্য আমরা বলে থাকি এটাকে হচ্ছে তোমার একে অপরের পরিপূরক সমাস বা দ্বন্দ্ব সমাস, অর্থাৎ একটা শব্দ আরেকটা শব্দকে ছাড়া পরিপূর্ণ না। তা যে পূর্বপদ হচ্ছে মা এবং পরপদ হচ্ছে বাবা, দোনোটার পরিপূরক শব্দ। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাজের পরপদের অর্থ প্রাধান্য পায় এবং প্রথম পদে বিভক্তি থাকে, যেমন রাজপথ, পথের রাজ। দেখো এখানে হচ্ছে তোমার তৎপুরুষ সমাজে আমাদের দেখো বিভক্তি আছে। তো বিভক্তিগুলো তোমরা যারা জানো না, তোমরা একটু বিভক্তি তোমাদের জানানোর জন্য আমি এখানে দেখো বিভক্তিগুলো দিয়ে রাখছি। বিভক্তি হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাসের ভিত্তি বা বিভক্তি, এগুলো হচ্ছে বিভক্তি। এই দেখো বিভক্তি না জানলে তো তোমরা একটা শব্দ বিন্যস্ত করতে পারবে না, সেজন্য এর জন্য এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ বিভক্তি, এগুলো তোমাদের পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসতে হবে। তৃতীয় তৎপুরুষ সমাজের ভিত্তি, অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষের বিভক্তি বা সমাজের ভিত্তি। চতুর্থ তৎপুরুষ সমাজের ভিত্তি এর জন্য, এগুলো থাকলে দেখো এখানে রাজপথের, এখানে রে, এই যে রাজপথের এখানে র কোথায় রয়েছে, এখানে এই যে র, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি তৎপুরুষ সমাজ। দেখুন রাজপথ যখন তোমরা ভাঙবা সমাজ করবা তখন এটার পাশে লিখে দিতে হবে রাজপথ, এই শব্দটা হচ্ছে ষষ্ঠ বিভক্তি তৎপুরুষ সমাজ, এইভাবে লিখে দিতে হবে। দেখো রাজপুত, রাজপুত্র। ওকে, এগুলো তোমরা বিভক্তি কিভাবে চিনবে, যখন তোমরা শব্দের শেষে কে রে জন্য হতে চেয়ে থেকে এগুলো দেখবে, তা এখানে আমি দিয়ে রাখছি কোনটা কোন তৎপুরুষ, তোমরা একটু দেখে নেবে। যেহেতু সময় স্বল্পতা কারণে আমি তোমাদের সুন্দরভাবে বোঝাইতে পারতেছি না, লাইভ ক্লাস হইলে তোমাদের ধরে ধরে বোঝানো যাইতো ভাইয়া। যেহেতু ইউটিউবে আমি ভিডিওটা দেখতেছো বা ফেসবুক থেকে দেখতেছো, ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এখানে আমি নঞ্চ তৎপুরুষ সমাজ পর্যন্ত তোমাদের বিভক্তি দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নিবা। এবার অলোক তৎপুরুষ সমাজ, যে সমাজে কোনো দিদি না হয় না তাকে অলোক তৎপুরুষ সমাজ বলে। যেমন কালের গান, কালের গান, অর্থাৎ তোমার মূল শব্দ যেমন থাকবে সেটাকে সমসমান পদ করলে সেটাই হবে, অর্থাৎ মূল শব্দ যেটা সেটাকে ভাঙলে সেটাই হবে। এটার ভিতরে কোনো মাঝ পদ পরপদ কিচ্ছু, পরপদ আছে এবং পরপদ প্রথম পদ এবং পরপদ থাকবে, কিন্তু এটার মাঝে কোনো শব্দ বসবে না, অর্থাৎ শব্দ যেরকম থাকবে ভাঙলে সেরকমই হবে। এবং উপপাদ তৎপুরুষ সমাজ, অর্থাৎ ব্যাস বাক্যের শেষে যে যা থাকবে, যেমন ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রকে জয় করে যে, অর্থাৎ শেষে দেখো যে আছে, এটা হচ্ছে তোমার উপপাদ তৎপুরুষ সমাজ। বহুব্রীহি সমাজ, বহুব্রীহি সমাজ কি দেখো ভাইয়া, সমসমান পদ দুটি অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। উদাহরণ 10 আনান যার, অর্থাৎ 10 আনান, 10 অর্থাৎ 10 আনান যার। ওকে, দ্বিগু সমাজ, দ্বিগু সমাজ এগুলো তো তোমাদেরকে ভাইয়া বুঝাইলাম, অর্থাৎ এগুলো আর বোঝানোর কিছু নাই, এগুলো সবই তোমরা বুঝতো। তো চলো ভাইয়া এখন আমরা বাক্যতত্ত্বতে চলে যাই। বাক্যতত্ত্ব কি ভাইয়া? আমরা ইংরেজিতে চেঞ্জিং সেন্টেন্স পড়ি না ভাইয়া, চেঞ্জিং সেন্টেন্স বাংলায় হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থাৎ একটা শব্দকে পরিবর্তন করাই হচ্ছে তোমার বাক্যতত্ত্ব। তো দেখো গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল, অর্থাৎ এক কথায় প্রকাশ করা হয়, যেমন আমি স্কুলে যাই। জটিল বাক্য আমরা ইংরেজিতে সেটাকে বলি কমপ্লেক্স, অর্থাৎ দুইটা অংশ থাকবে, একটা থাকবে মূল অংশ, আরেকটা থাকবে আরেকটার উপর ভিত্তি করে। যেমন তুমি যদি পড়াশোনা করো, এটা হচ্ছে মূল শব্দ, তবে ভালো ফল করবে, অর্থাৎ এটার উপর ভিত্তি করে তবে ভালো ফল করবে। যদি আমি ভালো পড়াশোনা করি তাহলে তো ভালো রেজাল্ট করব, এটা হচ্ছে তোমার, অর্থাৎ এই ভালো তবে তুমি ভালো ফল করবে, অর্থাৎ এই অংশটা প্রথম অংশটার উপর নির্ভর করে, এটা হচ্ছে জটিল বাক্য। যৌগিক বাক্য যেটাকে আমি ইংরেজিতে কম্পাউন্ড বলে থাকি, দুইটা অংশ থাকবে এবং দুইটারই পূর্ণ অর্থ থাকবে এবং মাঝে একটা সংযুক্তি থাকবে। যেমন আমি বই পড়ি, অর্থাৎ এটা পূর্ণ অর্থ হয়ে গেছে, এবং আমার ভাই খেলাধুলা করে,
দেখো আমার ভাই খেলাধুলা করে, এটাও পূর্ণ অর্থ, আমি বই পড়ি, এটাও পূর্ণ অর্থ, এবং এই দুইটার মাঝে একটা এবং বসে সংযুক্তি যুক্ত হয়েছে। ওকে। অর্থ অনুসারে বাক্য চার প্রকার। দেখো বিবৃতিবাচক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা সাধারণ যে বক্তব্য দিয়ে থাকি সাধারণ জীবনে, সেটাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিবাচক সেন্টেন্স। যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। প্রশ্নবাচক সেন্টেন্স, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ জিজ্ঞাসামূলক, যে তুমি কেমন আছো। অনুজ্ঞাবাচক সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, দোয়া ইত্যাদি বোঝায়। যেমন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা একটা আদেশ দেওয়া হচ্ছে, তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ বা অনুজ্ঞাবাচক সেন্টেন্স। তো দেখো ভাই, এইটা পড়লে কিন্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্স কভার হয়ে যাচ্ছে, তো একে এক গেলে দুই পাখি। তো আবেগ আশ্চর্যবাচক এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বলি আশ্চর্যমূলক বাক্য, অবাক হওয়া, যে কি সুন্দর ফুল, বা কি সুন্দর দৃশ্য। ওকে। প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ কি ভাইয়া? প্রয়োগ অপপ্রয়োগ হচ্ছে একটা ভুল বাক্য দেওয়া থাকবে, অর্থাৎ ভুল বানান দেওয়া থাকবে, সেটাকে তোমাদের সঠিক করে লিখতে হবে। তবে প্রয়োগ অপপ্রয়োগের সাথে বানান যে চ্যাপ্টারটা রয়েছে, বানান এবং প্রয়োগ অপপ্রয়োগ একদম পুরো একটার সাথে একটা মিল আছে, তো একটা পড়লে কিন্তু তোমাদের দুইটা হয়ে যাচ্ছে। দেখো প্রয়োগ অপপ্রয়োগে কিরকম ভাবে তোমাদের বোর্ড কোয়েশ্চেন দেওয়া থাকবে, দেখো নিচের যে কোনো পাঁচটি বানান শুদ্ধ করে লেখো, এইভাবে দেওয়া থাকবে। এখানে হচ্ছে ভুল বানান দেওয়া আছে, যেমন দেখো যে কীর্তির বাস বাংলার রামায়ণ লিখেছেন, দেখো এটা হচ্ছে ভুল বানান, এটার সঠিক বানান আমি আবার এখানে দিয়ে রাখছি পাশে, যাতে তোমরা পরবর্তীতে যখন আমার লেকচার শোনার পর এটা প্র্যাকটিস করবে, যাতে তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। বা তোমাদের আরেকটা অপশন থাকবে, সেটা তো অথবা নিচের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এলোমেলো ভাবে, অর্থাৎ ভুল বা নাম, সেটাকে তোমাদের শুদ্ধভাবে লিখতে হবে। দেখো আমি এখানে শুদ্ধভাবে লিখে দিয়েছি, এগুলো বোঝানোর কিছুই নাই, অর্থাৎ বানান শুদ্ধ করে লিখতে হবে। এটা তোমরা বানান যে চ্যাপ্টারটা আমি একটু আগে বলে আসছি, বানানের চ্যাপ্টারে বুঝাইছি, ওইগুলো বুঝে এগুলো এমনি বুঝতে পারবা। তো ভাই চলো সামনে যাই। এবার হচ্ছে বিচরণ। বিচরণ হচ্ছে ভাই 70 মার্ক, অর্থাৎ তোমাদের আবেদনপত্র, সংবাদপত্র, প্রতিবেদন, দিনলিপি, এগুলো হচ্ছে নিয়ম তোমরা জেনে যাবা, এগুলো কখনোই মুখস্থ করবা না। সংলাপ, সংলাপ অর্থাৎ আমরা যেটাকে ডায়লগ বলি, সেটাকেই বাংলায় বলা হয় সংলাপ, যেটা খুবই সোজা। তোমরা সংলাপ এগুলো সবই কিন্তু 10 এবং রচনায় দিব 20 মার্ক, অর্থাৎ এগুলোতে মার্ক পাওয়া বাংলা দ্বিতীয় পত্রতে 100 নাম্বার উঠানো ভাই খুবই ইজি। এবং বাক্যের অর্থ ট্রান্সলেশন, অর্থাৎ একটা ইংরেজি কিছু শব্দ দেওয়া থাকবে বা ইংরেজি 5টা শব্দ দেওয়া থাকবে, সেটা অর্থ লিখবা, অথবা ইংরেজি একটা তোমার হচ্ছে একটা দেওয়া থাকবে, অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা তোমরা বাংলা উচ্চারণ বাংলা লিখে দেবা নিচে, তাহলেই তোমরা 10 পাইয়া যাবা। এবং সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলা লিখবা, প্রবন্ধ রচনা, এগুলার জাস্ট নিয়ম তোমরা দেখে যাবা, তোমরা তারপর নিজেদের মন মতো করে সুন্দরভাবে সাজিয়ে লিখবা। চিঠি এবং বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠি হচ্ছে ভাইয়া হচ্ছে তোমার হচ্ছে যেটাকে আমরা ইমেল বলি, সেটাকে বৈদ্যুতিক চিঠি বলে। ইমেল যেরকম আমরা ইংরেজিতে লিখি, সেটাকে তোমরা বাংলায় লিখে দিয়ে আসবা, সেটাকে বৈদ্যুতিক চিঠি বলে। প্রবন্ধ রচনা, এটা হচ্ছে তোমাদের 20 নাম্বার থাকবে একটা রচনা, এটা তো আমরা তো জানি রচনা, এগুলো বোঝানোর কিছু নাই। তো ভাইয়া এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সব টোটালি ইন টোটাল ক্লাস, এইগুলাই যত সোজাই আজকে এই ক্লাসটা তোমরা বুঝতে পারলে, এইগুলাই তোমাদের বিগত 2 বছর তোমাদের হিমশিম খাইতে হচ্ছে এগুলা বোঝার জন্য। এগুলা খুবই সোজা ভাইয়া, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, তোমরা টুস করে একটা কমেন্ট করে যাও, আমি কমেন্টে তোমাদের সমস্যা অনুযায়ী কমেন্টের রিপ্লাইতেই আমি তোমাদের সমাধান করে দিব। আর যদি জটিল সমস্যা হয়, তাহলে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে দিয়ে দিব, কোনো টেনশন করো না। আর যারা যারা আমাদের লাইভ ক্লাসে ভর্তি হতে চাও, তারা তারা ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে নক করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, তাহলে তোমরা ভর্তি হতে যেতে পারবা। আমাদের নতুন ব্যাচ সামনে শুরু হতে যাবে। তো ভাইয়া সকলে তাড়াতাড়ি আমাদের লাইভ ক্লাসে ভর্তি হয়ে যাও। তোমরা সকল কিছু, আমাদের টার্গেট হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যেন A+ পায়, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লার্নিং টাইম ফর লার্নিং। তোমাদের টাইম ফর লার্নিং এর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই খুব ধন্যবাদ। সাবস্ক্রাইব, যদি চ্যানেলটা মানে আমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আরও কিছু শেখার জন্য। আমি তোমাদের সামনে আরও তোমাদের জটিল জটিল প্রশ্ন, জটিল জটিল বিষয় নিয়ে আমরা টাইম ফর লার্নিং এর শিক্ষকরা কাজ করে থাকি। তো আশা করি ভাই আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে। এতদিন তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলে সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।